এসবি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজকে হলো শ্রাবণ মাসের শেষ সোমবার, মানে লাস্ট সোমবারটা। তো এদিকে আমার সকাল সকাল শাশুড়ি মা নিয়ে আসলো বেলপাতা, ধুতরা ফুল, এগুলো নিয়ে আসলো। আর আজকে দেখো গাছে কিন্তু বেশ ফুলও ফুটেছে। দেখো আমার নিজের হাতে লাগানো গাছগুলোর মধ্যে যদি এরকম ফুল ফুটে থাকে, ঘুম থেকে উঠে দেখা যায় কী যে ভালো লাগে। তবে ঘুম থেকে যে উঠলাম অনেকটা সময় কিন্তু পেরিয়ে গেল। এইমাত্র গিয়ে মোবাইলটা হাতে নিলাম যে না একটু ভিডিও শ্যুট করি, আমার তো ভিডিও শ্যুট করতে লাগবে। আর এই গাছটা থেকে কালকে থেকে কিন্তু নতুন ফুল ফুটা শুরু হয়েছে, চন্দন জবা যেটাকে বলে। দেখো চারিদিকটা একদম ফুলে ফুল, কী যে ভালো লাগছে দেখতে। আর এদিকে কিন্তু আমার ওই যে বললাম অনেকটা সকালে উঠেছিলাম, ঘরদোর গুছানো হয়ে গেছে। বরমশাইও ঘুম থেকে উঠে পড়লো। আজকে তো শ্রাবণ মাসের লাস্ট সোমবার, তো এদিকে মানে শিবের উপোসটাও করে মানে আছি। তো এদিকে আবার শিব ঠাকুরকে পুজোও দেওয়া হবে। তো তার জন্য কিন্তু সকাল সকাল উঠে ঘরদোর গুছিয়ে গাছিয়ে একদম পুরো পরিপাটি করে নিয়েছি। তখন আর মোবাইলটা হাতে নিইনি, কারণ এখন যদি মোবাইল হাতে নিয়ে ভিডিও করতে যাই অনেকটা লেট হয়ে যাবে। তার উপর আজকে হলো গিয়ে আবার বরের বাজার বাড়ি, দিকে দেখো 8টাও কিন্তু বাজেনি। তাহলে বুঝতেই পারছো ঘরদোর গুছানো দেখে যে কতটা আগে উঠলাম। আর এদিকে রান্নাঘর বলতে পারো কালকেই একদম পরিষ্কার করে রেখে দিয়েছি। কদিন যাবত তো নিরামিষে খাওয়া হচ্ছে, পরিষ্কারের তেমন ইয়ে নেই। শুধু গিয়ে ওই ইয়েটা করলাম, মানে রান্নার বাসনকুসনগুলো কিন্তু শুধু ধুইলাম। এটা তোমাদের দাদাভাই করেছিল। আর এদিকে ঠাকুরের বাসনকুসন ছিল, ওগুলো আমার শাশুড়ি মা মেজে গোছানো রাখলো। আর এই যে পাতাগুলো দেখতে পাচ্ছ, এটা বলতে পারো রামবান, একটা ওষুধ বলতে পারো, রামবানের মতো কাজ করে এই পাতাগুলো। এগুলো হলে গিয়ে আকন্দ পাতা, ওই যে শিব ঠাকুরকে আকন্দ ফুল দেয়, এই আকন্দ গাছের পাতা। কিন্তু আমার ওই যে সেদিন থেকে এত পরিমাণে হাত ব্যথা, কাল রাত্রিবেলাও এত পরিমাণে হাত ব্যথা, না নাড়াতে পারছি না উঠাতে পারছি, এরকম অবস্থা। তো ওই যে কেরোসিন আর নুন দিয়ে ভালো করে হাতটাকে মেজে তারপর গিয়ে এই পাতা দিয়ে সেঁক দিয়েছি। তারপর গিয়ে এখন হাতটা কিন্তু ঠিকঠাক আছে, এখন আর হাত ব্যথা যে মনেই হচ্ছে না। এটা মানে মাসাজ করতে না খুব ভালো হয়েছে, খুবই উপকারী। কি বলবো, বাতের ব্যথায় যদি কেউ এরকম হাঁটাচলা করতে পারছো না, বা অনেক দিন যাবত ওষুধ খাচ্ছ, কোনো মানে ইয়েতেই কাজ হচ্ছে না, তাহলে না ওই কেরোসিন লবণ দিয়ে একটু ভালো করে একদম ইয়ে করে মেখে, মানে হাতটাকে একদম টান করে মাসাজ করে তারপর এই পাতাগুলো দিয়ে সেঁক দাও, দেখবে কতটা ভালো লাগে। একদম পুরো হাত ব্যথা যেন আমার একদম পুরো চলেই গেছে, এরকম অবস্থা। কালকে রাত্রিবেলা যে কটা থালা বাসন ছিল ওগুলো তোমাদের দাদাভাই দিয়েছিল, কারণ আমি হাত নিয়ে কোনো কিছুই করতে পারছি না। যতটুকু করার অতটুকুই করছি। আর যে কোনো রোগ দেখবে সন্ধ্যার পর থেকে যেন রোগটারও বেড়ে যায়, এরকমটা হয়। তো এদিকে দেখো সকাল সকাল স্নানও করে চলে আসলাম। স্নান করে এসে ওই যে কয়েকটা আবার বাথরুমে কাপড়ও দিয়ে দিয়েছি। আর বরমশাই তো বক্সে বলছিল এগুলো তো মেশিনেও দিতে পারতাম। আমি বললাম যে এই কটা কাপড় এগুলো তো আর ময়লা হয়নি, বেশি কাচতেও হয়নি, একটুখানি হাতে ইয়ে করে দিয়েছি বেশ। বলছে হাত মানে ভালো হওয়াতে আমি কাজে লেগে পড়েছি, এরকম আবারও যদি এখন হাত ব্যথা উঠে যায়, এরকমটা বলে আমাকে বকাবকি করছিল। আমার না ওই যে শরীর যতক্ষণ সুস্থ থাকবে ততক্ষণই দেখবে আমার যেন কোনো কিছু ওই যে শরীর খারাপ হবে কিনা ওই চিন্তাটা মাথায় যেন থাকে না। আমি আমার কাজ করেই যাই। আর যখন আবার অসুস্থ হই তখন গিয়ে বুঝি ঠেলাটা। এই হাত নিয়ে যে কী ভোগান্তিটা ভুগলাম শেষমেশ। ওই যে কেরোসিন আর নুনের কথাটা আমার মাও কিন্তু বলতো, আগে বাবুও বলতো। আগেও একবার আমার পা ব্যথা হয়েছিল, দিয়েছিলাম। বাতের ব্যথা হলে কিন্তু কমবে, অন্য সব ব্যথা হলে যে কমবে তা কিন্তু না। তারপরে এই পাতাগুলোকে ওই হারিকেনের উপরে একটু সেঁক দিয়ে না গরম করে দিয়েছিলাম, বেশ ভালো হয়ে গেছে হাতটা। আর ঠাকুরের নাম নিয়ে আর না হলে হয়। তো এদিকে দেখো এবারে এখন সিঁদুরটাও পরে নিচ্ছি। আর চুলে একদম শ্যাম্পু করে ভালো করে ফ্রেশ হয়ে স্নানটা করে চলে আসলাম। তো এদিকে এই যে সিঁদুরটা পরে নিলে বেশ। আর এদিকে সকাল সকাল আজকে রান্নাও বসিয়ে দেবো, কারণ আজকে পুজোর তোড়জোড়ে আছে তোমাদের দাদাভাই আর আমার শাশুড়ি মা। আমি আজকে শিব ঠাকুরকে স্নানটা করাতে পারবো না, তাই জন্য আর ওই যে করাতে তো পারবো না। আর কি মানে কী করবো বলো, আর একটা দিনের জন্য শুধু আমি আর করতে মানে পুজোটা করতে পারলাম না। তো যাই হোক 3টা তো করিয়েছি শিব ঠাকুরকে। তো আজকেরটা তোমাদের দাদাভাই যেহেতু আমার সাথে করাচ্ছে, তো তোমাদের দাদাভাইকে বললাম কিন্তু পুরুষ মানুষ তো আর অত কাজ পারবে না। ওই ঠাকুরের ফুল টুলগুলো তোমাদের দাদাভাই দিয়েছিল স্নান করে এসে। আর এখন ব্যাগ নিয়ে যাচ্ছে বাজারে, ওই যে দুধ দই এগুলো আনতে লাগবে। আর আমার শাশুড়ি মা এদিকে থালটা একটু ঠিকঠাক করে সাজিয়ে দিচ্ছে আর বুকটা বানিয়ে দিল। ওইগুলো তো তোমাদের দাদাভাই পারবেই না। ঠাকুরকে স্নান করিয়ে ফুল দিতেই তোমাদের দাদাভাই প্রায় আধ ঘন্টার উপরে লেগে গেল, কারণ কোনো সময় তো পুজো টুজো দেই না। আমার যখন ইয়ে হয় তখন তো আমি একদম মানে পুজো 7 দিনের মতো বদ্ধ থাকে। আর আমার শাশুড়ি মা ধূপধুনো দেখাবে, তো তখনও তো আর পুজো দেয় না। তাই জন্য না তোমার দাদাভাই পুজোর ব্যাপারে অতটা ওর ইয়ে নেই। ওই বলে আমার যে কতবার করে বলতে হচ্ছে এরকম। তো যাই হোক শিব ঠাকুরের ইয়ে তো, তাই জন্য আর একটা রইলো। তো তোমার দাদাভাইও বলছে যেহেতু আমিও করছিলাম, আজকে শিব ঠাকুর আবার এইভাবে থাকবে, শিব ঠাকুরকে স্নান করাবে, এরকমটা বলছিল। তো এদিকে আমার শাশুড়ি মাও ইয়ে করে দিচ্ছে, বাসন ধুয়ে ওই যে সব কিছু ফুল টুল তুলে দেওয়া, দুব্বু বেলপাতা সব কিছু একদম রেডি করে দেওয়া। শুধু ঠাকুরের কাছে তোমার দাদাভাই ফুলগুলো দিয়েছিল।
তো এটা দিতে দিতেই তো কতক্ষণ। তারপর আমার শাশুড়িমা বুক টুক সাজিয়ে সব কিছু রেডি করে দিয়েছে। আর এদিকে তোমাদের দাদাভাই এসেই কিন্তু এখন ওই যে ঠাকুরকে স্নানটা করিয়ে নিতে পারবে। এদিকে আমি ভাবলাম যেহেতু আমি পুজো করছি না, তো উপোস কিন্তু আমি থাকবো সারাদিন, যেরকম উপোস থাকি রাত্রিবেলায় গিয়ে আমি রুটি খাই ওই রকম করেই কিন্তু করবো আমি উপোসটা। পুজো না করতে পারি তো কী হয়েছে, মানে বললাম না পুজো তো করতে পারছি না, কী হয়েছে, ঠাকুরের জন্য এটা তো করবোই আমি। তো এদিকে দেখো চালটা নিয়ে এদিকে চালটা ধুয়ে ভাতের হাঁড়িতে দিয়ে দিলাম। আর এদিকে ওয়াশিং মেশিনের মধ্যে কাপড়গুলো একটু ড্রাই করে দিয়েছি, কারণ ওই যে কাপড়গুলো যদি ড্রাই করে না দিয়ে আবার যদি কখন বৃষ্টি চলে আসে, তাই জন্য কিন্তু কাপড়গুলোকে একটু ড্রাই করে দিলাম। তো তাই জন্য ওয়াশিং মেশিনটা আবার উপর দিয়ে একটু মুছিয়ে দিয়েছি। আর এই যে দেখো তোমাদের দাদাভাই কিন্তু এখন শিব ঠাকুরকে স্নানটাও করিয়ে নিচ্ছে, দুধ দিয়ে তো অভিষেক করে নিয়েছে বলতে পঞ্চামৃতটা দিয়ে। আর এবারে এখন শিব ঠাকুরকে ওই যে বেলপাতা দিয়ে তারপর যা যা ফুল টুল থাকবে সব কিছু দিয়ে তারপর কিন্তু পুজোটাও দিয়ে নিচ্ছে। আর এদিকে আমার শাশুড়িমাও আবার পাশে আছে, ওইটা দরকার লাগছে তো। আর পুরুষ মানুষ তো বললামই অত তো আর ইয়ে থাকে না, সব পুরুষ সমান না, অনেক পুরুষ দেখবে আবার পারবে। তোমাদের দাদাভাই একটা জিনিস কাটাকুটি করতে দাও ওইটা পারবে না, এমনিতে রান্না করতে দাও ওই যে একটা মাছের ঝোল বলো করে দিতে পারবে, একটা মাংস বলো এটা করে দিতে পারবে, কিন্তু কাটাকুটি করে যে ওইগুলো পারবে না। আমি বাপের বাড়িতে গিয়ে থাকলে ও সবজিই খাই না, শুধু মাছ মাংস ডিম খেয়ে থাকে, তাও আবার মাংসের সাথে যে পেঁয়াজ রসুন ওগুলো আমার শাশুড়িমা কেটে দিতে লাগে। তারপর আমি কয়েকটা আবার কেটে দিয়ে গিয়েছিলাম যখন বাড়িতে গিয়েছিলাম, এরকম হলো গিয়ে তোমার দাদাভাইয়ের সমস্যা। তো যাক যতটুকুই পেরেছে ঠাকুরকে ততটুকুই দিয়েছে, এটাই বেশি। করতে পারলো তো ঠাকুরকে দিতে পারলো তো, ঠাকুর তো আর এইভাবে রইলো না ঘরের মধ্যে, আমি দিতে পারছি না, না হলে তো এমনিতে থাকতো বলো। তো যাই হোক যতটুকুই পেরেছে দিয়েছে। তো যাক এবারে ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি, শ্রাবণ মাসের লাস্ট সোমবার ভগবান মানে 4টা সোমবারের ইয়ে তো আমি একটা করতে পারলাম না, তো বড়মশাই করলো, তো এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি ভগবান যেন আমাদের ভুল ত্রুটি হলে আমাদেরকে মাফ করে দেয়, আর ভগবান যেন সবসময় আমাদের ভালো রাখে সুস্থ রাখে, এটাই ভগবানের কাছে প্রার্থনা। আর আমার ড্রিমগুলো যেন ভগবান পূর্ণ করে দিয়ে, আমার যে মনের ইচ্ছেগুলো, তো জানি না ভগবান কবে পূর্ণ করবে কিনা। আর যে যেখান থেকে আমার ব্লগটা দেখছে আমার পুরো বাড়ির মানে পুরো পরিবারের সবাইকে যেন ভগবান ভালো রাখে সুস্থ রাখে, এটাই ভগবানের কাছে প্রার্থনা। তো এদিকে দেখো তোমাদের দাদাভাইকে ওই যে ভাত তো করে দেবো, ভাতের তো ফ্যানটা দেখলেই ঝরিয়ে নিলাম। এবার ভাতের সাথে কি করে দেবো তার জন্য এখানে নিয়েছি করলা একটা কেটে, করলাটা ভাজি করে দেবো ভাবছি। তো এরকম একটু এখন সেদ্ধ বসিয়ে দেবো হালকা একটু নুন দিয়ে, একটু ভাপ দিয়ে নিলে কি হয় বলো তো, তেতো ভাবটা এতটা থাকে না। আর এদিকে গিয়ে তোমার ওই যে আমার তেলটাও বাঁচতে গেলে কম লাগে। আর এদিকে আমার শাশুড়ি মা প্রসাদগুলো যা যা আছে ওই ঘরের একটা থালার মধ্যে দিয়ে দিয়েছে, আর পুজোর বাসনকুসন যা আছে শাশুড়ি মা কিন্তু এগুলো এখন ধুতে নিয়ে গেল। মা এগুলোকে ধুয়ে টুয়ে একদম জায়গাটা পরিষ্কার করে দিচ্ছে। মা তো দেখে আমি যে মানে পুজোর কাজ টাজ করলে কীভাবে করি, মা এইভাবে করে, তো আর মা আবার দিয়েও বলছে যে তোমার মতো হচ্ছে না, এরকমটা বলছে। আমি বলছি এটাই যে হচ্ছে এটাই বেশি, না হলে তো আমার ঘরে পুজোটাই আজকে দেওয়া হতো না। তো শাশুড়ি মাও তো মানে তোমাদের দাদাভাইকে সাহায্য করাতে একদিকে কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে। তো মা এদিকে ঠাকুরের বাসন টাসন মেজে ঘষে রাখলো, কারণ এই জায়গাটা না হয়ে পিঁপড়ে ধরে যাবে তাই। তো এদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য, আমার শাশুড়ি মার জন্য, আমার জায়ের জন্য, সবার জন্য প্রসাদটা নিয়ে নিলাম আর জায়ের করে দিয়ে আসলাম। আমি এদিকে প্রসাদ খাবো, তার আগে ভাবলাম যে না আগে তোমাদের দাদাভাইকে খাবারটা দিই। উঠতো বাজার 9:30 মধ্যে কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে। আমি ভীষণ টেনশনে ছিলাম যে আজকে মনে হয় 11টা বেজে যাবে, এদিকে তোমাদের দাদাভাই লেটও হয়ে যাবে। যাক ঠাকুরের কৃপাতে সব কিছু ভালোভাবে হয়েছে আর একদম টাইমের মধ্যেও পুজোটা কমপ্লিট হয়েছে। আর এদিকে ওই দাদার কাছ থেকে তো ওই যে বললাম প্রত্যেক সোমবারে করে যেন দুধ দেই, ওই 1 পা করে দুধ দেই। তো দাদাকে আর না করিনি, কারণ দাদা আস্তে আস্তে হয়ে যায় দেরি। আর এদিকে আমার পুজো দিতে লাগে 1 সোমবারে শুধু ওই দাদার দুধ মানে ইয়ে দিয়ে দিয়েছিলাম, ওই দিনই 12টা বেজেছিলো, রান্না করতে করতে 2:30 বেজেছিলো। তো তাই জন্য এখন বাজার থেকে দুধ নিয়ে আসা হয়, প্যাকেট দুধগুলো। তো এবারে ওই দাদার কাছ থেকে যে দুধটা রাখলাম ওনাকে আবার না করবো, তাই জন্য ওই দুধটা আর এদিকে প্যাকেট দুধটা মিক্সড করে এবারে একটু ছেঁকে নিয়ে রেখে দেবো ফ্রিজের মধ্যে। এখন আর গরম করতে পারবো না, কারণ ওই যে বললাম তোমাদের দাদাভাইকে এখন খেতে দেবো তাই। তো এদিকে দুধটাকে ফ্রিজের মধ্যে রেখে তারপর তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে আমি এখন বসে পড়লাম কিন্তু প্রসাদটা নিয়ে। এবারে এখন আমি প্রসাদটা খাই। আর এদিকে কিন্তু চন্ডামৃতটা খেয়ে কিন্তু আগে উপোসটা ভাঙলাম তোমাদের দাদাভাইও আর আমিও। আর আমি কিন্তু সকাল দুপুর একদম পুরো ফল খেয়ে থাকবো। আর রাত্রিবেলার দিকে গিয়ে আমি কিন্তু ইয়েটা করব, ওই মানে রুটিটা খাবো, আমি যেটা উপোসের মধ্যে করি। আগে তো একটা সময় খেতামই না, আর এখন না আমার জন্য অসুবিধা হয়ে যায়, শরীর খারাপ হয়ে যায় না খেলে এরকমটা। এটা গত বছর শিব চতুর্দশীর থেকে, না জানি এর আগের বছর থেকে শিব চতুর্দশীর সময় এরকম সারাদিন উপোস করতাম, তখন এরকম শরীর খারাপ করেছিল। তো যাক এদিকে এবার তোমার দাদাভাই খাওয়া দাওয়া করে দোকানে চলে গেল। আর আমি এদিকে দেখো এই যে বাসনকুসন যা পড়লো একটু আমি ধুইনি, রান্নাবান্না কিন্তু কিছুই হয়নি, শুধু ওই যে ঠাকুরের ওই যে প্রসাদ খাওয়ার থালা বাসনগুলো। আর এদিকে তোমার দাদাভাই খেলো, এদিকে ওই যে রান্না করতে গিয়ে যা বাসনকুসন কয়েকটা পড়লো, রান্না তো এখনও হয়নি। তো শুধু ভাত হয়েছে আর ভাজি হয়েছে অতটুকুই।
তো যাক ছাঁকনিটাকে ভালো করে এরকমভাবে খুলে ধোয়াতে ভালো হয়েছে। ভেতরটার মধ্যে না একদম পিছলে পিছলে হয়ে আছে, দেখো এটার দিকে কিন্তু কোনো দিকেও মানে খেয়াল যায় না। এইভাবে ছাঁকনি খুলে যে ইয়ে করতে হয় অতটা কিন্তু খেয়ালও যায় না দেখবে, কিন্তু খুলে ধোয়াতে খুব ভালো হয়েছে। এটার ভিতরে না একদম পুরো পিছলে পিছলে হয়েছিল। তো থাকলেও এটা তো চায়ের মধ্যে আসতে পারবে না, তারপরও একটা আমারই যেন কীরকমটা লাগছিল। ভালো করে একদম ফ্রেশ করে কিন্তু ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো বাসন কুসন না ধুলেই জমে যায়। আর এবারে বাসন কুসনগুলোকে এবারে ধুয়ে ধুয়ে বলটার মধ্যে নিয়ে রাখছি। আর আগে এই সাইড দিয়ে বলটা থাকাতে আমার আর বারবার যেতে হতো না, কিন্তু এখন তো ওই যে ধুতে গেলে বারবার আমাকে ওই বলের মানে রাখার জন্য বলে যেতে লাগে। তো তারপরে গিয়ে কিন্তু রান্নাবান্নাটা করব। এদিকে এখন তো প্রসাদ টসাদ খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাইও খেয়ে চলে গেল। অন্য সময় তো না খেয়ে যাই, দোকানে বলি টিফিন করে নিতে, ওই কোনো সময় করে না। এমনিতেও বিস্কিট খেয়ে নেই, জল খেয়ে নেই, অতটুকুই। ওই যে 3টে সোমবার যে করলাম, আর এই সোমবারে যেহেতু আমি পুজোর কাজে মানে ইয়ে করলাম না, তাই জন্য রান্নাবান্নাটা করে দিতে পারলাম না। হলে পুজোর কাজ রান্নাবান্না সব কিছু না সম্ভব হয়ে ওঠে না। আর এদিকে দেখো এবারে ওই যে থালা বাসন যেন আর ধুতে ধুতে আর যেন শেষ হচ্ছে না, এত পরিমাণে থালা বাসনটা পড়েছে। তো যাক এবারে সব কিছু ধুয়ে দিয়ে এবার এই জায়গাটা একটু এখন মুছে দেবো। আর এদিকে যে ওই যে ইয়েটা পড়লো, এই দুধের প্যাকেটটা যে রাখলাম এখানে, তো এটাও এখন নিচে বালতিটার মধ্যে ফেলে দিলাম, দিয়ে কাপড়টাকে ভালো করে ধুয়ে নেবো। তার আগে এই জায়গাটাকে মুছে দিয়েছি। এই জায়গাটার মধ্যে একটু জায়গা থাকাতে না ভালো হয়েছে, বাসন কুসন মাজা ঘষা করে আমি এখানে রাখতে পারি। তো এদিকে দেখো এবার এই জায়গাটাকে মুছে টিয়ে করে তারপর চলে আসলাম এই ঘরে, যে রান্নাবান্নাটা করবো একটু বাদে করব, তাই জন্য এই ঘরে চলে আসলাম। তো এসে এই যে এবারে ওই যে বাইরের কাপড় চোপড়গুলো যেগুলো শুকিয়ে গেছে এগুলো তো গুছিয়ে গুছিয়ে রাখছি। আর তোমার দাদাভাই প্যান্টটা শুকায়নি, তো এটাকে ঘরে এনে ওই খাটের স্ট্যান্ডে দিয়ে রাখলাম, যে এটা পাখার নিচ দিয়ে শুকিয়ে যাবে। এমনিতে শুকিয়ে গেছে, আর একটু একটু হালকা হালকা ভিজে আছে তাই। তো এদিকে দেখো এবারে সব কিছু একদম গুছিয়ে গাছিয়ে জায়গা মতো এখন রেখে দেবো। আর এদিকে আমার নাইটি ফাইটিগুলো এখন গুছিয়ে গাছিয়ে রাখছি। মানে প্রত্যেক দিন না এই 1-2টা করে কাপড় চোপড় পরছি, কতগুলো কাপড় চোপড় যে হয়ে যায়। মিশিকে কিন্তু এখন কাপড় চোপড়টা বেশিই কিন্তু কাচছি। আর কদিন বাদে আসছে শীতকাল, শীতকাল আমার তো খুবই প্রিয়, মানে খুবই ভালো লাগে শীতকাল। কিন্তু ওই যে ঘুমটা আমার যেন রাত্রিবেলা ঠিকঠাক হয় না, কেন বলো তো? ঠান্ডার দিনটা ভালো লাগে বেশ, কিন্তু ওই যে গরমকালে তো ঘুমোতে গেলে কোথাও একটা বক্স লাগানো, তো পাখা চালিয়ে ঠিক সুন্দর শোয়া যায়। দূরে যদি কোনোখানে বক্স লাগানো থাকে গান টানের শব্দ শোনা যায় না, কিন্তু শীতকালে তো ঠান্ডা লাগে, পাখাও চালাতে পারি না। এদিকে একবার দেখবে শীতকালে কীর্তনটা কিন্তু বেশিই হয়, আর চারিদিকে মাইকের আওয়াজ এটা ওটা, আর ঘুমাতে গেলে আমার যেন ঘুমে আসে না যেন এরকমটা। না হলে শীতকালে কিন্তু বেশ ভালো লাগে। আর দেখবে তখন বিছানা তুলতে গেলে কতটা সময় লাগে, আলনা সোফা টোফা পুরো সোয়েটারে ফোয়েটারে ভরে থাকে। আমার কিন্তু হাতে গোনা 2টা জিনিস থাকে, হাউসকোট একটা আর একটা চাদর নামিয়ে রাখি। চাদর তো আমি দেই না গায়ে, কারণ চাদর গায়ে দিয়ে কাজ করতে পারি না, হাউসকোট পরে কিন্তু কাজ করি। কিন্তু আমার বরের যে কয়টা সোয়েটার নামানো থাকে, আজকে এটা পরে যাবে দোকানে, কালকে আবার আরেকটা পরে যাবে, এই করে যে কতগুলো সোয়েটার। এদিকে কাপড়গুলোকে গুছিয়ে এবারে দেখো এই ঝুড়িটার মধ্যে রেখে দিচ্ছি। আমার এভাবে একটু গুছিয়ে গাছিয়ে কাজ করতেই ভালো লাগে, তোমরা এটা সবসময় দেখো। তো এবারে দেখো এখানে গুছিয়ে গেছে, এইভাবে এখানে রেখে দিয়েছি। আমার এখন আর আলনার মধ্যে রাখতে লাগে না। কি বলো তো, নিজের ছোট্ট ঘরেও নিজের মানে নিজে যদি নিজের মনকে মানিয়ে নিতে পারো, নিজের এই ছোট্ট ঘরটাকেও কিন্তু সাজিয়ে গুছিয়ে নিজের মনের মতো করে বানিয়ে ঠিকঠাক করে কিন্তু নিজে কিন্তু থাকা যায়। ওই জনের এটা আমার কেন নেই, এরকমটা করলে কিন্তু হবে না। তো নিজের মনের মতো করে কিন্তু থাকা যায়। তো এদিকে দেখো এবারে ঘরটা গুছিয়ে নিলাম, নিয়ে লিপস্টিকগুলো খোলা ছিল, লিপস্টিকগুলো এবারে গুছিয়ে ওই বক্সটার মধ্যে রেখে দিয়েছি। আমার সব কিছু না এরকম আলাদা আলাদা বক্সের মধ্যে থাকে, তাহলে ওই কোথাও গেলাম একটু সাজতে গেলে অসুবিধা আর হয় না, একটা জিনিস বের করে নিতে গেলেও কিন্তু অসুবিধা হয় না। কাঁকড়াগুলো আলাদা রাখা থাকে, এটা এখন আপাতত এখানেই রেখে দিয়েছি, চুল টুল বাঁধতে গেলে লাগে তো তাই। আমার কাঁকড়া যে কতখানে পাবে, ওই এখানে একটা ওই এখানে একটা এরকমই হয়। এই ঘরের কাজকর্ম শেষ, সকালেই তো একদম গুছিয়ে টুছিয়ে নিয়েছিলাম যখন বিছানা তুলেছিলাম। আর এখন এনে কাপড়গুলো গুছিয়ে টুছিয়ে রেখে দিলাম। আর এখন ঘুরে যে দেখো 11টা 15 বাজে। এখন লাইটগুলো দেবো অফ করে, কারণ এখন যাব রান্নাঘরে। এদিকে গিয়ে এখন রান্না বান্না বসাতে হবে। আর বাইরে যা পরিমাণে রোদ দিয়েছে বলে আর লাভ নেই, চুল থেকে এটাও খুলতে সময় পাইনি। তো যাক, শ্রাবণ মাসের যে শেষ সোমবারটা মানে সম্পূর্ণ হয়েছে, এটাই বেশি। 3টা তো করাতে পারলাম, এটা করতে পারলাম না। তো যাক, একটা দিনের জন্য এই ইয়েটা হয়েছে। তো তোমার দাদাভাই আর আমার শাশুড়ি মা মিলে করাতে কিন্তু হয়েছে। তোমার দাদাভাইয়ের দ্বারা একা কিন্তু সম্ভব হতো না, কারণ পুরুষ মানুষ দেখবে পুজোর কাজ অতটা কিন্তু পারে না। পুজো বলো সংসারের অনেক কাজই দেখবে পুরুষ মানুষের দ্বারা কিন্তু অতটা হয় না, যেটা একটা মহিলা মানুষ গুছিয়ে গাছিয়ে করতে পারে। তোমার দাদাভাইকে তো সকালবেলায় ভাত আর করলা ভাজি করে দিয়েছিলাম। তো এখন দেখি কি রান্না বান্না করি। তার আগে তো বাসন কুসনগুলো ধুয়েছিলাম। আর দেখো রোদটা দেখায় একবার, এই যে দেখো বাইরে কি পরিমাণে রোদ দিয়েছে। তবে আকাশটা দেখতে বেশ ভালো লাগছে। এইরকম আকাশ দেখলে মনে হয় দুর্গাপুজো চলে এসেছে। আর তো এমনিতে দুর্গাপুজো চলেই তো আসলো। দেখো কি পরিমাণে রোদ,
কদিন যাবত দিয়েছিল বৃষ্টি 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 একদম পুরো পচিয়ে ফেলেছিল। এখন আবার সেই রোদ, আগের মতো আবার হাড় কাঁপানো এখন রোদ দিচ্ছে। তো চলো এবারে রান্নাবান্নাটা করি। সকালবেলায় স্নান করে নিলে তো আর বাইরের কাজ করতে পারি না, আর দেরিতে স্নান করলে দেখবে সব কাজ শেষ করে তখন গিয়ে একটু বাইরে কাজ টাজ করতে। বাইরের কাজ বলতে কি, ওই যে ফুল গাছের গোড়া টোড়া একটু ঠিকঠাক করা, মাটি দেওয়া, এটাই। আজকেও তো নিরামিষ রান্নাবান্নাই হবে। আর এদিকে এখন যে কোনো একটা তরকারি করলেই হবে, ভাজি যেহেতু আছে। আর আমি তো আর এখন খাবো না, রাত্রিবেলা একদম রুটিটা খাবো, গ্যাস না হলে হয়। কাল রাত্রিবেলায়ও রুটি খেয়েছিলাম, আর এখন আজকে আবার রুটিটাই খাচ্ছি। তো চলো, হ্যাঁ প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। এখন আগে একটুখানি জল খাই, কারণ সকালবেলায় ওই যে চন্নমিত খেয়ে তো পুষ্ট ভাঙলাম, তারপর প্রসাদ খেয়েছিলাম, জল এক ফুটাও খাইনি। তো এখন আগে জলটা খেতে লাগবে। তো চলো, হ্যাঁ তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। দেখো শাশুড়ি মা বাসনগুলো রোদে দিয়ে রাখলো, জলটাও ঝরে গেল। তো পরে মা এগুলোকে ঘরে নিয়ে যাবে, আমি তো আর এখন ইয়ে করবো না। তাই ওই যে সকাল সকাল ধুয়ে দিল, তো তাই জন্য কিন্তু জলটা একদম পুরো ঝরে গিয়েছে। আর যা পরিমাণে রোদের কথা আর কি বলি, বাসন ধুয়ে মনে হয় 10 মিনিটও যায় না, একদম পুরো বাসন শুকিয়ে যায়। আর বেশি যখন রোদটা লাগে তখন দেখবে স্টিলের বাসন নিতে গেলে ঘরে হাতে যেন ছেঁকা লাগে। আর এদিকে সেদিন যে নারকেলটা ছাড়িয়েছিল, ওই নারকেলের ছোলাগুলো এখানে দিয়ে রাখলাম, যেহেতু কাঁচা তাই এখানে দিয়ে রাখলাম। তারপর দেখো ফ্রিজ থেকে এখন নিয়ে নিলাম একটা বাঁধাকপি। আজকে বাঁধাকপির শাকটা রান্না করব, তবে এতটা বাঁধাকপি লাগবে না, অর্ধেকটা করবো। সেদিন পুরো আস্তে একটা বাঁধাকপি রান্না করে পরদিন আমাকে ফেলতে হয়েছে। তো যেহেতু তোমাদের দাদাভাই সকালে খাওয়া হয়ে গেছে, দুপুরে আর রাত্রিবেলায় খাবে, তো অর্ধেকটা রান্না করলেই হবে। অর্ধেকটা বড়া বানাতে পারবো, পেঁয়াজ টিয়াজ দিয়ে কোনোদিন রান্না করতে পারবো। তো তাই জন্য এই অর্ধেকটাই রান্না করব। আগে কেটে নিচ্ছি, কোনো সময় আগে ধুয়ে তারপর কেটে নিই। তো আজকে একদম আগে কেটে নিচ্ছি, পরে ধুয়ে ভালো করে ভাপ দিয়ে তারপর গিয়ে রান্নাটা করব। কারণ বাঁধাকপি ফুলকপি এগুলোকে একটু ভাপ দিয়ে রান্না করলেই ভালো। মাঝখানে একদিন আমি ভাপ না দিয়ে না এমনিতেই রান্না করে নিয়েছি, আরও মানে কীরকম যেন লেগেছিলো এটা খেতে। তো তাই জন্য এটাকে একটু ভালো করে ঝিরি করে কাটার চেষ্টা করছে। আমি না অত কুচি করে না শাকটা কুচোতে পারি না, তোমরা জানোই এটা। আমি চপিং বোর্ডের মধ্যে কিন্তু শাকটাকে ইয়ে করি, তবে বাঁধাকপিটা একটু হাত দিয়ে করারই চেষ্টা করি। চপিং বোর্ডের মধ্যে অত বড় ইয়েটাকে ইয়ে করে কাটতে পারবো না। ওই যেমন হেলাঞ্চা শাক, মানে ইয়ের শাক, যে কোনো শাকটা খেলে তখন গিয়ে আমি ইয়েটা করি। তো যাক, এবারে যতটুকু মানে করার ততটুকু কিন্তু আমি বাঁধাকপিগুলোকে একটু ঝিরিঝিরি করার চেষ্টা করছি। বাঁধাকপিটা তো ভাপে বসিয়ে দিলাম, আরেক দিকে দেখো এখন আমি কিন্তু আলুটাও ভাজি বসিয়ে দিয়েছি, যে আমার এদিকে আলুটাও ভাজি হয়ে যাক। কারণ দুদিকে বসিয়ে দিলাম তো তাড়াতাড়ি হয়ে যাবে। বাঁধাকপিটা তো বেশি সেদ্ধ করবো না, হালকা একটু ভাপ দেবো, তাহলে তারপর জলটা নিংড়িয়ে ইয়ের মধ্যে দিয়ে দিতে পারবো। তার আগে আলুটা ভাজি করে নামিয়ে নিই। তবে আজকের আলুটা না একদম ছোটো ছোটো করে দিয়েছি, তাহলে তোমাদেরকে দেখাই। আর এই যে দেখো বাঁধাকপিটা যে সেদ্ধ যে বসিয়েছিলাম, একটুখানি নুন দিয়ে দিলাম, কারণ নুনটা না তখন দিতে আমার ঠিকঠাক মনে নেই তাই। আর এদিকে দেখো এই যে আলুগুলোকে কি ছোটো ছোটো করে কেটেছি, এরকম করে না একদম ভাজি করে রেখে দেবো, পরে গিয়ে আলুটা দেবো। আর এদিকে দেখো এবারে শিলনোড়া নিয়ে নিচ্ছি, কারণ আমাকে আদা আর কাঁচা লঙ্কাটা বেটে বাঁধাকপির মধ্যে দিতে লাগবে, তাই হাতেও ইয়ে করে দিতে পারতাম। মরিচটাকে আমি যদি ওই ছুরি দিয়ে যদি মাঝখান দিয়ে কেটে নিতাম আর আদাটাকে গ্রেট করে দিতাম, তারপরেও আমার মনে হচ্ছে যে না শিলনোড়ায় বেটেই দেওয়া, দেখবে শিলনোড়ায় বেটে মানে মশলাপাতি রান্নাবান্না করলে দেখবে সেই রান্নার টেস্টই যেন অন্যরকম আসে। তো তার জন্য ভাবলাম যে না আদা কাঁচা লঙ্কাটা বেটিয়ে দেয়। আর এইটুকুনি মশলা আমি এটা কি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে করবো বলো, এইটুকুনি মশলার জন্য শুধু শুধু আমার মিক্সার গ্রাইন্ডারটা চালিয়ে লাভ নেই। আর সংসারে আমরা গৃহিণীরা যদি একটু হিসেব করে না চলি, তাহলে নিজের সংসারের না আয় উন্নতিটা কিন্তু করা যায় না, সংসার শুধু ব্যয়ই হবে। তারপরেও তো এত মানে ভেবে চিন্তে চলেও দেখবে সবসময় কিন্তু ইয়ে করে মানে চলা যায় না। তো একটু একটু হিসেব কিন্তু আমাদের গৃহিণীদেরই করতে লাগে, কারণ পুরুষ মানুষ তো তো বুঝবে না, এনে দেবে। তো আমরা যদি একটু ঠিকঠাক করে না ইয়ে করে চলি তাহলে তো আর হবে না। তো এদিকে দেখো এবারে এই যে এদিকে এখন শিলনোড়ায় ভালো করে আমি আদা আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে বেটে নিচ্ছি। আর ওই যে শিলনোড়াটাকে তোমার দাদাভাই ইয়ে দিয়ে লোহা দিয়ে যে একটু ধার করে দিয়েছিল, একদম খুব ভালো হয়েছে জানো তো, বাটতে গেলে একদম এক ইয়েতেই বাটা হয়ে যায় খুব সুন্দর।
আর জিরে ধনে বাটতে গেলে খুব কষ্ট, জিরেটা বাটতে কষ্ট না কিন্তু ধনেটা বাটতে বাপরে বাপ যা কষ্ট। একদিন আমি বেটেছিলাম পুরোপুরি না, অর্ধেক বেটে আমি পুরো একদম শেষ। তারপর তোমাদের দাদাভাইকে বলেছিলাম, আমি বলছি আমি আর পারবো না এরকম। আর আমাদের ঘরে তো এমনিতে বাটা খাওয়াই হয় না, আমার ঘরে ওই গুঁড়ো মশলাটাই খাওয়া হয়। আর বাটা মশলাটা এখন না খেতে খেতে আমার যেন আমাদের পেটেও সহ্য হয় না যেন ওই রকম বাটা মশলা খেয়ে। মানে কাঁচা লঙ্কা আদা এটা ঠিক আছে, ওই যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এগুলোকে মানে বাটা খেয়ে না মাংস রান্না করেছিলাম, আমাদের একদম পুরো গ্যাস টেস হয়ে যাওয়া অবস্থা হয়ে যায়। তো এদিকে দেখো এবারে ওই যে চালের ড্রামটাকে ভালো করে একদম মুছে নিয়েছি, যেটা আমি রান্না বসিয়ে করি। আর এদিকে এই যে আমার বাঁধাকপির শাক মোটামুটি হয়ে গেছে, এবার আলুগুলোও দিয়ে দিলাম, আর বাদাম তো আগে দিয়ে দিয়েছি। এবারে বাঁধাকপির শাকটা কিন্তু নামিয়ে নেব। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিই, আর কন্টিনিউ করবো না, ব্লগটা মনে হচ্ছে অনেকটা লং হয়ে যাচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। তো চলো আজকের মতো বাই বাই।